সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা, ন্যাশনাল কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে প্রতিবারের মতো তোমাদের সকলকে স্বাগতম। আমি আবারও তোমাদের সামনে উপস্থিত হয়েছি কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে। প্রথম দিকের ক্লাসগুলোতে আমি কমপ্লিটিং সেন্টেন্স কিভাবে করবে ওই নিয়মগুলো তোমাদেরকে শিখিয়েছিলাম। এখন তোমরা কি করবে? এখন প্র্যাকটিস সেশন। এই সেশনে তোমাদের কাজ হলো প্র্যাকটিস করা। দিস ইজ পার্টিসিপেটরি ক্লাস। তোমরা কমেন্ট বক্সের মাধ্যমে আমি কতগুলো সেন্টেন্স লিখবো, মোস্ট ইম্পর্টেন্ট সেন্টেন্স, যে সেন্টেন্সগুলো তোমরা যদি কমপ্লিট করতে পারো আমি অবশ্যই অপটিমিস্টিক যে তোমরা যে কোনো ধরনের সেন্টেন্সকে কী করতে পারবে, কমপ্লিট করতে পারবে। অ্যান্ড প্র্যাকটিস সেশন will continue in 3 classes. That means that and I shall take another 2 classes on completing sentence, and then there I shall write some sentences and you will complete the sentence, as this is practice session and class will be interactive. ঠিক আছে? ধরো if he told me, ঠিক আছে? কখনো দেখা যায় যে বোর্ডে কিন্তু এরকম ধরনের সেন্টেন্স অবশ্যই আসে এবং কয়েকবার এসেছেও। তো দেখা যায় কি প্রথমেই কি দেওয়া থাকে, গ্যাপ দেওয়া থাকে, তারপরে একটুকু ফিল আপ করে দেওয়া থাকে। তার মানে প্রথম অংশই তোমাদেরকে কি বলা থাকে যে এই জায়গাটা কি করো, ফিল আপ করো। দ্য আনসার দ্যাট অ্যান্ড দেন ইফ হি টোল্ড মি, বি the answer that, উত্তর যেটি that he অথবা I, এখানে যে কোনো ধরনের পার্সন থাকতে পারে, I থাকতে পারে, উই থাকতে পারে, অথবা ইউ থাকতে পারে। the answer that he, উত্তরটি যেটি সে দিয়েছিল। ফিনিশিং দ্য and then I am writing another sentence, ফিনিশিং দ্য ওয়ার্ক, ঠিক আছে? অথবা এরকমও থাকতে পারে টেকিং মাই ফুড, ঠিক আছে? ওয়ার্কিং ইন দ্য গার্ডেন, এরকম থাকতে পারে। ওকে, তোমরা দেখো এখান থেকে শুরু করো। ইফ হি টোল্ড মি, ঠিক আছে? অ্যাটলিস্ট 10 সেন্টেন্সেস উইল বি গিভেন টু ইউ অ্যান্ড দেন ইউ ওয়ান বাই ওয়ান। ওকে, আই টোল্ড ইউ দ্যাট one by one you have to complete the incomplete sentences. তাহলে কি লিখলাম? if he told me, ঠিক আছে? the answer that he, তারপরে হলো ফিনিশিং দ্য ওয়ার্ক। ওকে, লেট আস ডিসকাস। আসলে আমরা একটু আলোচনা করি। কমপ্লিট অংশটি দেখতে হবে যে কোন অবস্থায় কোন পজিশনে রয়েছে। আর তোমাদের জন্য কিন্তু অনেকটা অন্য ক্লাসের তুলনায় সহজ। কেন সহজ? মাত্র একটি সেন্টেন্স দেওয়া থাকে এখানে। তোমরা যখন হায়ার ক্লাসে যাবা তখন কিন্তু কয়েকটি সেন্টেন্স পরে তোমাকে একটি গ্যাপ দেওয়া হবে। অ্যান্ড দেন ফর দ্যাট রিজন ইট somewhat becomes difficult for you. And then if he told me, তাহলে আমাদের ইনকমপ্লিট অংশটুকে কমপ্লিট করতে হলে সর্বপ্রথম আমাদের কোন কাজটি করতে হবে? এই জায়গাটাই দেখতে হবে যে অংশটুকু কমপ্লিট করা আছে। কি আছে এখানে? ইফ হি টোল্ড মি, এখানে ইফ রয়েছে। আমি তোমাদেরকে শিখিয়েছিলাম যে ইফের সাথে যদি পাস্ট থাকে, পাস্ট ইনডিফিনিট থাকে, সেই ক্ষেত্রে এটি কি হয়? এটি কি হয়? কোন কন্ডিশনাল হয়? ইয়েস, এটি হয় সেকেন্ড কন্ডিশনাল। কোন কন্ডিশনাল হয়ে থাকে? সেকেন্ড কন্ডিশনাল হয়ে থাকে। তাহলে এখানে ইফের সাথে কি আছে? টোল্ড, পাস্ট ইনডিফিনিট, সেকেন্ড কন্ডিশনাল। তো যদি সে আমাকে বলতো, তার মানে ইনকমপ্লিট অংশে হবে উড, কুড, মাইট, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, কারণ এটা সেকেন্ড কন্ডিশনাল। ইফ হি টোল্ড মি, যদি সে আমাকে বলতো, আই কুড, আমি পারতাম, হেল্প হিম, আমি তাকে সাহায্য করতে পারতাম। ইফ হি টোল্ড মি, যদি সে আমাকে বলতো। অথবা আই কুড বি প্রেজেন্ট দেয়ার, অথবা আই কুড বি প্রেজেন্ট দেয়ার, আমি ওখানে উপস্থিত থাকতে পারতাম যদি সে আমাকে বলতো। তার মানে হলো কমপ্লিট সেন্টেন্স করার সময় তোমাদের
দুটো কথা অবভিয়াসলি ইউ হ্যাভ টু কিপ ইন ইউর মেমোরি। ফার্স্ট পিচ ইজ দ্যাট গ্রামাটিক্যাল রুল, আর দ্বিতীয়টি হলো যে এই কমপ্লিট অংশটুকু, মানে যে অংশটুকু এখানে দেওয়া আছে এটা আমাদেরকে কি সেন্স প্রদান করছে, এইটার সেন্সের উপর ভিত্তি করে বাকি অংশটুকু আমাদের কি করতে হয়, লিখতে হয়। যেমন আই কুড হেল্প হিম ইফ হি টোল্ড মি, যদি সে আমাকে বলতো আমি তাকে সাহায্য করতে পারতাম। আই উড বি প্রেজেন্ট দেয়ার, আমি ওখানে উপস্থিত থাকতে পারতাম যদি সে আমাকে বলতো। অ্যান্ড দেন দ্য সেকেন্ড সেন্টেন্স উই সি হিয়ার, দ্য আনসার দ্যাট হি, উত্তর যেটা সে। এখানে দ্যাট দেওয়া আছে, তোমরা জানো যে দ্যাট, হুইচ, তারপরে হোম, তারপরে হু, এগুলি যখন থাকে এগুলোর দ্বারা কি বোঝায়, রিলেটিভ এক্সপ্রেশন করে। তার মানে এরা মাঝখানে একটি সাবঅর্ডিনেট ক্লজ দাবি করে, তারপরে এটি মেন ক্লোজ হয়ে থাকে। মনে করো দ্য আনসার ডেট, যেটা এখানে মাঝখানে একটি সাবঅর্ডিনেট ক্লোজ হবে। সাবঅর্ডিনেট ক্লোজটি কি, সাবজেক্ট ক্লোজ কাকে বলে, ক্লোজটা হলো সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট থাকবে, একটি ফাইনাইট ভার্ব থাকবে। তো ক্লোজগুলো অনেক সময় স্বাধীনভাবে কাজ করে, অনেক সময় স্বাধীনভাবে কাজ করতে পারে না। যেটা স্বাধীনভাবে কাজ করতে পারে, মানে নিজের অর্থটি ভালোভাবে প্রকাশ করতে পারে, এক্সপ্রেশন করতে পারে, সেটি হলো কি, সেটি হলো তোমার মেন ক্লোজ, ঠিক আছে। আর যেটা অন্যের অধীনে কাজ করে সেটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। তো এখানে দ্য আনসার ড্যাট, যেটা হি গেভ, যে উত্তরটি সে দিয়েছিল, দ্য আনসার ড্যাট হি গেভ। তার মানে আমরা শিখলাম যখন ডেট দিয়ে সেন্টেন্সটি থাকবে তার পাশেরটির সাথে সম্পৃক্ত, তখন মাঝখানে একটি সাবঅর্ডিনেট ক্লজ ব্যবহার করতে হবে, আর পরের অংশে একটি মেন ক্লজ। দ্য আনসার ড্যাট হি গেভ, সে যেটা দিয়েছিল, তাহলে এখানে আরেকটি মেন ক্লজ দিয়ে আমরা ওয়াজ রং, ঠিক আছে। ওয়াজ রাইট হতে পারে, ওয়াজ নট কারেক্ট হতে পারে, ওয়াজ নট প্রপার হতে পারে, যথার্থ না, ওয়াজ নট রিলিভেন্ট প্রাসঙ্গিক না হতে পারে, ঠিক আছে। তারপরটি দেখো, ফিনিশিং দ্য ওয়ার্ক, ফিনিশিং দ্য ওয়ার্ক এরকম কিন্তু অহরহ, মানে অনেক বেশি তোমাদের পরীক্ষার মধ্যে এসেছে এরকম সেন্টেন্সগুলো। ফিনিশিং দ্য ওয়ার্ক, এটা আবার কোন ধরনের সেন্টেন্স, তাই না, প্রশ্ন জাগে। ফিনিশিং দ্য ওয়ার্ক, কাজটি শেষ করিয়া। দেখো প্রথমে একটি ভার্ব দেওয়া আছে, সাথে আইএনজি, এটাকে বলা হয়। তো বাক্যের প্রথমে একটি ভার্ব দেওয়া আছে, তার সাথে আইএনজি, ফিনিশিং দ্য ওয়ার্ক, তাই না? কেমন হয়ে গেল সেন্টেন্সটা? আচ্ছা ঠিক আছে। তো এটা এখানে প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে ব্যবহার হয়েছে। ফিনিশিং দ্য ওয়ার্ক এটা হলো পার্টিসিপল ফ্রেজ, আর যদি ডিফিনিটলি বলো তাহলে এটা হলো প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, ঠিক আছে। তো এই ক্ষেত্রে পার্টিসিপল কাকে বলে? যেটাতে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ একসাথে সম্পন্ন করে তাকে বলা হয় পার্টিসিপল। আর জিরান্ড কাকে বলে? জিরান্ডও কি হয়, জিরান্ডও ভার্বের সাথে আইএনজি হয়ে থাকে, আবার প্রেজেন্ট পার্টিসিপলও ভার্বের সাথে আইএনজি হয়ে থাকে। তো তোমরা পার্থক্য করবা কিভাবে? যখন দেখবা যে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ একসাথে সম্পন্ন করছে কোনো পার্টিসিপল, তখন এটা হবে, যখন দেখবা যে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়েছে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ একসাথে সম্পূর্ণ করছে, তখন এটা হয়ে যাবে পার্টিসিপল ফ্রেজ। আর যখন দেখবা যে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে নাউন এবং ভার্বের কাজ একসাথে সম্পূর্ণ করছে, তখন এটা হয়ে যাবে জিরান্ড, ঠিক আছে। তো ফিনিশিং দ্য ওয়ার্ক, এখানে এটা ভার্ব এবং পার্টিসিপলের কাজ একসাথে সম্পূর্ণ করছে। তো সেই ক্ষেত্রে মানে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ একসাথে সম্পূর্ণ করছে, তো সেই ক্ষেত্রে এটা হলো পার্টিসিপল। আর যেহেতু ভার্বের সাথে আইএনজি রয়েছে, সেটা হলো প্রেজেন্ট পার্টিসিপল। এখানে অর্থ হবে ফিনিশিং দ্য ওয়ার্ক, কাজটি করিয়া, ঠিক আছে, কাজটি করিয়া।
আবার যখন দেখবা যে নাউন এবং ভার্বের কাজ একসাথে সম্পূর্ণ করছে তখন কিন্তু অর্থ হবে অন্যরকম। যেমন ওয়াকিং ইন দ্য মর্নিং, সকালবেলা হাঁটা। এখানে কিন্তু অর্থ হবে না যে সকালবেলা হাঁটিয়া বা হেঁটে, এরকম কিন্তু অর্থ হবে না। তাহলে এখানে কি দাঁড়াবে? ফিনিশিং দ্য ওয়ার্ক, কাজটি শেষ করিয়া। ঠিক আছে, ওই পাশে আমরা কি করব দেখো, এই ফিনিশিং এটা কি ফাইনাইট ভার্ব না নন ফাইনাইট ভার্ব বলো তো? ইয়েস, ক্যান ইউ টেল মি, এটা কি ফাইনাইট ভার্ব না নন ফাইনাইট ভার্ব? অবভিয়াসলি এটা কি নন ফাইনাইট ভার্ব। ঠিক আছে, নন ফাইনাইট ভার্ব কাকে বলে? যে ভার্ব দ্বারা সেন্টেন্সের পূর্ণ অর্থ প্রকাশ করে না, সেন্টেন্সের অর্থ পরিপূর্ণ হয় না, প্রকাশ পায় না, সেটাই হলো নন ফাইনাইট ভার্ব। যে ভার্ব দ্বারা সেন্টেন্সের, আবার বলছি, যে ভার্ব দ্বারা সেন্টেন্সের পূর্ণ অর্থ প্রকাশ পায় না। যেমন ধরো ফিনিশিং দ্য ওয়ার্ক, কাজটি শেষ করিয়া। কাজটি শেষ করিয়া কি? আমি যদি বলতাম তাহলে এটা কি হয়ে গেল? নন ফাইনাইট ভার্ব হয়ে গেল। আমি যদি বলতাম যে আই হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক, আমি কাজটি শেষ করেছি, তাহলে ওইখানে কিন্তু ফিনিশড দ্বারা কাজটির পরিপূর্ণতা বোঝাচ্ছে, মানে সেন্টেন্সটি কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, আর কোনো জিজ্ঞাসা থাকে না, তো সেটা হয়ে গেল ফাইনাইট ভার্ব। আর এখানে ফিনিশিং দ্য ওয়ার্ক, কাজটি শেষ করে, এটা হলো নন ফাইনাইট ভার্ব। আমাদের মূল আলোচনায় আমরা চলে আসি। মূল আলোচনাটা কি? এরকম যদি তুমি কোনো নন ফাইনাইট ভার্ব সেন্টেন্সে পাও, পরের অংশে সাবজেক্ট ভার্ব অবজেক্ট দিতে হবে। ঠিক আছে, কি দিবে এখানে? সাবজেক্ট ভার্ব, তারপরে হলো কি অবজেক্ট। ক্লিয়ার? এরকম যখন নন ফাইনাইট ভার্ব সেন্টেন্সে পাবা, মানে প্রেজেন্ট পার্টিসিপল পাবা, পরের অংশে তোমাদের কি করতে হবে? সাবজেক্ট ভার্ব অবজেক্ট ব্যবহার করতে হবে। তো ফিনিশিং দ্য ওয়ার্ক, কাজটি শেষ করে, কাজটি শেষ করিয়া এটাকে পরের অংশে তুমি ইচ্ছে করলে প্রেজেন্টেও রাখতে পারো, পাস্টেও রাখতে পারো, অথবা ফিউচারে নিতে পারো। যেমন ফিনিশিং দ্য ওয়ার্ক, আই শ্যাল গো টু মার্কেট, আমি বাজারে যাব। অথবা ফিনিশিং দ্য ওয়ার্ক, আই মেট মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুর সাথে সাক্ষাৎ করেছিলাম। ঠিক আছে, হ্যাঁ লিখতে পারো। তাহলে আমরা পাস্টেও নিতে পারি, ফিউচারেও নিতে পারি। তাহলে কি লিখতে পারবো? ফিনিশিং দ্য ওয়ার্ক মাই ফ্রেন্ড দিতে পারো, আবার সাবজেক্ট যদি আই দাও দিতে পারো। মাই ফ্রেন্ড কেম টু মি, কাজটি শেষ করিয়া আমার বন্ধু আমার কাছে এলো। অথবা তুমি যদি লেখো যে ফিনিশিং দ্য ওয়ার্ক আই শ্যাল গো টু মার্কেট, কাজটি শেষ করিয়া আমি বাজারে যাব, ওকে লিখতে পারো, নো প্রবলেম। অ্যান্ড দেন নাম্বারটি, I saw my mother, আমি আমার মাকে দেখলাম। দেখো এটা কি কোন ধরনের সেন্টেন্স বলো তো? সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড? সাবজেক্ট ভার্ব, তারপরে অবজেক্ট রয়েছে, তারপরে তোমাকে কি করতে বলছে? কমপ্লিট করতে বলছে। অলরেডি কিন্তু এটা সিম্পল সেন্টেন্স, কারণ একটি সাবজেক্ট, একটি ফাইনাইট ভার্ব, তারপরে আর কোনো চিহ্ন নেই ওখানে। হোয়েন, হোয়াট, হুইচ এরকম কোনো চিহ্নই নেই। সিন্স এরকম কোনো ধরনের চিহ্ন নেই যেটার দ্বারা কমপ্লেক্স বা অন্য কোনো সেন্টেন্স বোঝাবে। তো একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকলে সাধারণত আমরা এটাকে সিম্পল সেন্টেন্স ধরে নিই। ঠিক আছে, ধরো আর একটু লিখলাম, টু ওয়াক ইন দ্য মর্নিং, টু ওয়াক ইন দ্য মর্নিং। আমি ওই সকল সেন্টেন্সগুলি লিখবো যেগুলো তোমাদের পরীক্ষায় বারবার এসেছে এবং আসবে। বোর্ড পরীক্ষায় বারবার এসেছিল এবং ভবিষ্যতেও আসার সম্ভাবনা রয়েছে, ওই সকল সেন্টেন্সগুলোই আমি লিখব। তো এখানে দেখো আই সো মাই মাদার, কী কী আছে এখানে? কামরুল হাসান, ওকে থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার, কে লিখেছো? মেহেদি হাসান, অনেক পরে আসছো। আসলে আমি 2-3টে ক্লাস নিতে পারিনি ফর সাম প্রবলেমস, for net interruption and some other problems, and then for that reason many students are not watching my class. Okay, যারা ক্লাসটি ওয়াচিং করছে
সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। তাহলে আমরা কোন জায়গাটিতে ছিলাম? আমরা এই জায়গাটিতে ছিলাম যে আই স মাই মাদার, আমি আমার মাকে দেখলাম। ঠিক আছে, তো সেন্টেন্সটি সিম্পল সেন্টেন্স অলরেডি, দিস ইজ এ কমপ্লিট সেন্টেন্স, কমপ্লিট কিন্তু আছে। আই স মাই মাদার এটার দ্বারা সেন্টেন্সটি কমপ্লিট হয়ে যায়, তারপরও তোমাদেরকে এটাকে কি করতে বলছে, কমপ্লিট করতে বলছে। তো এই সকল ক্ষেত্রে তোমরা কি করবা, একটি পার্টিসিপল ফ্রেজ দিয়ে সেন্টেন্সটি, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ দিয়ে সেন্টেন্সটি শেষ করে দিবা। কোন পার্টিসিপল ফ্রেজ? প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ কি? ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি আরও 2-3টা প্রাসঙ্গিক ওয়ার্ড। ফ্রেজ বুঝো তো, শব্দগুচ্ছ, মানে অর্থ সঙ্গতি রেখে কয়েকটা সেন্টেন্সের একসাথে অবস্থান, এটার নামই হলো ফ্রেজ। তো আই স মাই মাদার, আমি আমার মাকে দেখলাম। কি করতে দেখলাম? বা একটা সেন্টেন্স দিও তুমি, তুমি শুধু একটি ওয়ার্ড দিও, একটি পার্টিসিপল ব্যবহার করো, তুমি এটা শেষ করতে পারো। আই স মাই মাদার, আমি আমার মাকে দেখলাম। অথবা প্রিপোজিশনাল ফ্রেজ ব্যবহার করো, এটাকে কমপ্লিট করা যায়। ফর এক্সাম্পল, আই স মাই মাদার ইন দ্য, কোথায়? ইন দ্য কিচেন, আমি আমার মাকে কিচেনে দেখলাম। অথবা তুমি এইভাবে লিখতে পারো, আই স মাই মাদার সুইপিং দ্য ইয়ার্ড, আমি আমার মাকে দেখলাম কি করতেছে, উঠান ঝাড়ু দিচ্ছে। আই স মাই মাদার, আমি আমার মাকে দেখলাম কুকিং রাইস, ভাত রান্না করছে। আই স মাই মাদার, আমি আমার মাকে দেখলাম। তবে বেটার হয়, ইট উইল বি বেটার ফর ইউ ইফ ইউ কমপ্লিট দিস সেন্টেন্স ইউজিং প্রেজেন্ট পার্টিসিপল। ক্যান ইউ রিমেম্বার হোয়াট ইজ প্রেজেন্ট পার্টিসিপল? প্রেজেন্ট পার্টিসিপলটা কি তোমরা কি মনে করতে পারো? প্রেজেন্ট পার্টিসিপলটা হলো তা ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, আরও কয়েকবার বলেছিলাম, মানে রত অর্থ দিবে। আই স মাই মাদার, আমি আমার মাকে দেখলাম কুকিং রাইস, রান্না করছে। আই স মাই মাদার, আমি আমার মাকে দেখলাম সুইপিং দ্য ইয়ার্ডস। আই স মাই মাদার ওয়াশিং দ্য ডিশেস। আই স মাই মাদার ডেকোরেটিং দ্য হাউস। আই স মাই মাদার প্লাকিং ফ্লাওয়ার্স ফ্রম দ্য গার্ডেন। ওকে, ক্লিয়ার? তারপরে সেন্টেন্সটি দেখো, টু ওয়াক ইন দ্য মর্নিং। আসলে এই টু ওয়াক ইন দ্য মর্নিং এই সেন্টেন্সটির দ্বারা সাধারণ, ওকে, বলতে চাচ্ছিলাম যে কি আছে, টু ওয়াক ইন দ্য মর্নিং। তো এটার দ্বারা সাধারণত কি বোঝায়? একটি প্রভাতের দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে, তাই না? ওকে, যেহেতু তোমাদের জানা আছে লিখে দাও। টু ওয়াক ইন দ্য মর্নিং ইজ কি? গুড ফর হেলথ, ইজ বেনিফিশিয়াল ফর হেলথ। ঠিক আছে? And then to walk in the morning is good for health. I saw my mother cooking rice. বলেছিলাম যে তোমাদেরকে যে প্রিপোজিশনাল ফ্রেজ ব্যবহার করে, ওকে পারবে। I saw my mother in the kitchen, আর মাকে কিচেনে দেখলাম। হ্যাঁ, প্রিপোজিশনাল ফ্রেজ ব্যবহার করো, কি করতে পারবে, এটা কমপ্লিট করতে পারবে। ওকে, লেট আস রাইট সাম আদার সেন্টেন্সেস। 5 sentences already done, and you know that. Question number 7, that means completing sentence contains 5 sentences with 5 marks. And then again, I told you that the class will be interactive, and as the participants are very few, and for that reason, as if আবার বলেছিলাম একটু আগে যে সেন্টেন্সগুলো এরকমও থাকতে পারে যে প্রথমেই তোমাদেরকে কি বলবে, গ্যাপ দেওয়া থাকবে। ধরো এরকম থাকতে পারে যে ক্যানট সাকসিড, ঠিক আছে, ইন লাইফ। প্রথমে অনেক সময় গ্যাপ দেওয়া থাকে না, যেরকম এই সেন্টেন্সটাতে আমি দিয়ে দিলাম।
ঠিক আছে, ট্রাই টু কমপ্লিট ইফ ইউ ক্যান। তো কি আছে সেন্স এবং রুল বেসড কমপ্লিটিং সেন্টেন্স। ই প্রিটেন্ডস, সে প্রিটেন্ডস অর্থ কি? ছলনা করা, ভান করা। হি প্রিটেন্ডস, সে ছলনা করে অথবা ভান করছে। এজ ইফ, এজ ইফের নিয়ম নিশ্চয়ই মনে আছে, তাই না? এজ ইফের নিয়ম মনে আছে? ইয়েস, এজ ইফের আগে যদি প্রেজেন্ট থাকে পরেরটি হবে কি? পাস্ট, আর হওয়া অর্থে কি হবে? ওয়ার। তাহলে হি প্রিটেন্ডস, সে ভান করে, সে ছলনা করে। প্রিটেন্ডস এখানে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে কি আছে? এস রয়েছে। যেহেতু ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস আছে সেহেতু আমরা ধরে নিলাম এটি কোন টেন্স? প্রেজেন্ট। অবভিয়াসলি দিস ইজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো পরের অংশে কি করব আমরা? পাস্ট ইনডিফিনিট ব্যবহার করব। হি প্রিটেন্ডস অ্যাজ ইফ, সে ছলনা করে যেন, সে ভান করে যেন, সে ভাব করে যেন। এখানে আমরা হি দিব যেহেতু এখানে হি রয়েছে। হি নিউ এভরিথিং, সে সব কিছু জানে। অথবা আমরা ওয়ার ব্যবহার করতে পারি। হি প্রিটেন্ডস অ্যাজ ইফ, যেন হি ওয়ার এ ম্যাড হতে পারে। ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইমের কয়েকটি নিয়ম আমি তোমাদেরকে শিখিয়েছি। ইট ইজ হাই টাইমের পরে টু দিয়ে তুমি কমপ্লিট করতে পারো। ধরো ইট ইজ হাই টাইম টু ডেভেলপ আওয়ার কান্ট্রি, হ্যাঁ হবে। আবার ইট ইজ হাই টাইমের পরে অনেক সময় বোর্ডে এতটুকু শুধু আসে, ইট ইজ হাই টাইম। আবার অনেক সময় কি করে একটা প্রিপোজিশন দিয়ে অবজেক্ট ফর্মটি বসিয়ে দেয়। ধরো ইট ইজ হাই টাইম ফর আস, হ্যাঁ, তো ইট ইজ হাই টাইম ফর আস, তখনও টু দিয়ে মানে ইনফিনিটিভ ব্যবহার করে। টু যুক্ত ভার্বের প্রেজেন্ট ফর্মকে ইনফিনিটিভ বলে। ইনফিনিটিভ কি? আবার শোনো, ইনফিনিটিভ হলো টু যুক্ত ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো ইট ইজ হাই টাইম, তারপরে আবার তুমি দেখো ফর দিয়ে যখন একটি সাবজেক্ট দিবে, ইট ইজ হাই টাইম ফর হিম, তখন তুমি ইনফিনিটিভ ব্যবহার করে কমপ্লিট করে দিতে পারবে। ইট ইজ হাই টাইম ফর হিম টু লিভ দ্য প্লেস, ইট ইজ হাই টাইম ফর হিম টু চেঞ্জ হিজ ব্যাড হ্যাবিটস, ইট ইজ হাই টাইম ফর আস টু ডেভেলপ আওয়ার কান্ট্রি। ঠিক আছে। আবার যদি তুমি ইট ইজ হাই টাইমের পরে দেখো যে একটি সাবজেক্ট দেওয়া আছে, ফর দিয়ে অবজেক্ট ফর্ম নাই, ইট ইজ হাই টাইম, তারপরে মনে করো উই দেওয়া আছে, এই ক্ষেত্রে একটি নিয়ম অ্যাপ্লাই করতে হয়। ইট ইজ হাই টাইম উই, তখন কি করতে হবে? পাস্ট ইনডিফিনিট। ইট ইজ হাই টাইমের পরে কি ব্যবহার করতে হবে? পাস্ট ইনডিফিনিট। ইট ইজ হাই টাইম, আচ্ছা আমরা এভাবেই করে দেখাই। ইট ইজ হাই টাইম উই এবার চেঞ্জড আওয়ার ব্যাড হ্যাবিটস। ঠিক আছে। It is high time we developed our country. It is high time they worked for their betterment. হবে। আবার আরেকটা নিয়ম কি জানি বলছিলাম, এরপরে মনে করো টু দিয়ে করে ফেলবা। ইট ইজ হাই টাইম টু লিভ দ্য প্লেস, হ্যাঁ হতে পারে। ঠিক আছে। ওয়াক স্লোলি, এরপরে মনে করো লেস্ট দেওয়া আছে। কি দেওয়া আছে? লেস্ট। লেস্টের নিয়ম মনে আছে নিশ্চয়। লেস্টের নিয়মটি কি? রেস্টের নিয়ম মনে আছে? রেস্টের পরে শুড হয়, অর্থ পিছে ভয় হয়। ওয়াক স্লোলি লেস্ট। ঠিক আছে। ওয়াক স্লোলি লেস্ট, তারপর কি করতে হবে? ওয়াক স্লোলি, যেহেতু এটা কি দিয়ে শুরু হয়েছে? হাঁটো। এর পরের সেন্টেন্সটি দেখো, প্রথমেই গ্যাপ। ক্যানট সাকসিড ইন লাইফ, ক্যানট সাকসিড ইন লাইফ, সফলতা জীবনে অর্জন করতে পারে না। আসলে কারা সফলতা অর্জন করতে পারে না? বলো তো, কারা সফলতা অর্জন করতে পারে না? যারা অলস, নাকি? যারা কঠোর পরিশ্রম করে না, যারা সময়ের কাজ সময়ে করে না। আমি তো তোমাদেরকে বলেছিলাম যে কি হয়, রুল বেসড আর হলো সেন্সের উপর ডিপেন্ড করে। তোমার সেন্স বলে দিবে, তোমার পারসেপশন বলে দিবে, তোমার কনসেপশন বলে দিবে যে এখানে তুমি কি বসাবা।
ধরো এই জায়গাটার মধ্যে আছে কি, ক্যান নট সাকসিড ইন লাইফ, জীবনে সফলতা অর্জন করতে পারে না। কারা সফলতা অর্জন করতে পারে না? দ্য পিপল হু আর, দ্য পিপল একটু এক্সপ্লেনেশন দিয়ে দিবে, মাঝখানে একটি সাবঅর্ডিনেট দিবে। দ্য পিপল হু আর লেজি, হু আর আইডল, দ্য বয়, দ্য ম্যান হু ডাজেন্ট ওয়াক অন টাইম। ওকে, হতে পারে দ্য পিপল who are idle, who are inactive, who are lazy। ঠিক আছে, তুমি এটা সিঙ্গুলার রাখলেও পারো, দ্য ম্যান হু ইজ লেজি, হু ইজ আইডল ক্যানট সাকসিড ইন লাইফ। Okay, then I am writing the last sentence as my target is to teach you at least 10 sentences. This is my target, to teach you at least 10 sentences, and then already 9 sentences have been taught you. The last sentence, had I seen you before? This is had I seen you, had I seen you before, আমি যদি তোমাকে আগে দেখতাম, এটাকে কিভাবে কমপ্লিট করবে বলো তো? had I seen you before। হ্যাঁ, আচ্ছা, এখানে হ্যাডটি কি প্রশ্নবোধক বোঝাচ্ছে না কন্ডিশন বোঝাচ্ছে বলো তো? ইয়েস, এখানে হ্যাডটি কি বোঝাচ্ছে? কন্ডিশন বোঝাচ্ছে, প্রশ্নবোধক বোঝাচ্ছে না। তো সেই ক্ষেত্রে কন্ডিশন বোঝালে কোন কন্ডিশনাল? আমরা শিখেছি যে পাস্ট পারফেক্ট টেন্স হলে এটি কি হয়? পাস্ট পারফেক্ট টেন্স হলে এটি অবশ্যই থার্ড কন্ডিশনাল হয়। কোন কন্ডিশনাল হয়? থার্ড কন্ডিশনাল। কি বোঝালে? পাস্ট পারফেক্ট টেন্স হলে এটা কোন কন্ডিশনাল হয়? থার্ড কন্ডিশনাল। তাহলে এটা কি? এটা হলো থার্ড কন্ডিশনাল। তাহলে পরের অংশে কী হবে? উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম। হ্যাড আই সিন ইউ বিফোর, আমি যদি তোমাকে আগে দেখতাম তাহলে আমি তোমাকে বিষয়টি জানাতাম, অথবা আমি তোমাকে সাহায্য করতে পারতাম, অথবা আমি তোমাকে বিষয়টা বলতে পারতাম, তাই না? তাহলে হ্যাড আই সিন ইউ বিফোর, আই would have told you the matter, আমি তোমাকে বিষয়টা আগে বলতে পারতাম। অনেক সময় কিন্তু এরকম হয়, মনে করো এরকম আরও সেন্টেন্স থাকতে পারে। ওকে, লিখি আমি আরেকটি সেন্টেন্স, হ্যাড আই বিন ইনভাইটেড টু দ্য পার্টি, আমাকে যদি পার্টিতে ইনভাইট করা হতো। ঠিক আছে, এরকমভাবেও কিন্তু একটি সেন্টেন্স থাকতে পারে, হ্যাড আই বিন ইনভাইটেড টু দ্য পার্টি। তাহলে কি হবে? আই উড হ্যাভ অ্যাটেন্ডেড দ্য পার্টি। ওকে, থ্যাংক ইউ। তোমরা অবশ্যই আমার সবগুলো ক্লাস ফলো করবে, দেখবে বারবার। দেখলে তোমাদের ইনকমপ্লিট সেন্টেন্সের ক্ষেত্রে, কমপ্লিটিংয়ের ক্ষেত্রে তোমাদের কি থাকবে না, আর কোনো জটিলতার সমস্যা থাকবে না। ওকে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। আপনি